আমির খসরু মাহমুদ খুব চমৎকার করে বলেছেন যে আমি ক্ষমতাবান, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। মানে রাজনৈতিক নীতিবাক্য হিসেবে এটা খুব চমৎকার একটা বাক্য বটে, কিন্তু বাস্তবতা আপনি আসলে কি দেখছেন? আমাদের রাজনৈতিক দলগুলো কতটা আসলে এই চিন্তা থেকে বেরিয়ে আসতে পারলো? ধন্যবাদ আপনাকে। আমির খসরু মাহমুদ চৌধুরী কিন্তু পুরানো রাজনীতিবিদ। জি, যদি ওনার এই কথা সত্যই হতো, তাহলে রাজনীতিতে আমরা এত পিছাইলাম কেন? দেশের অনেক সূচকে এগিয়েছে। দেশে গণতন্ত্রের মুখ আমরা দেখতে পাই নাই। ৭১ সালে মুক্তিযুদ্ধ কিন্তু গণতন্ত্রের জন্য, বৈষম্যহীন সমাজ, আইনের শাসন, সুশাসন, সেখানে তো আমরা ছিটে ফোঁটা দেখতে পাচ্ছি না। কিন্তু তাহলে আমি ক্ষমতাবান, এই এই তত্ত্বটা যদি উনি বিশ্বাস করেন যে এটা সত্য না, তাহলে দেশটা আগালো না কেন? রাজনীতিটা এখনো গণতান্ত্রিক মূল্যবোধের জায়গায় গেল না কেন? রাজনৈতিক দলগুলো গণতন্ত্র চর্চা করে না কেন? আপনি আসলে এই কেন কি উত্তরটা পেয়েছেন আপনার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে, আপনার অভিজ্ঞতা থেকে? আমি মনে করি এখন এই মুহূর্তে আমি তো মনে করি যে বাংলাদেশের মানুষ ৫৪ বছর দেশ স্বাধীন হয়েছে, প্রত্যেকটা মানুষের মনোজগৎ পরিবর্তন হয়েছে। অর্থাৎ যে সৎ আছে সে আমার ধারণা সুবিধা পায় নাই বলে সৎ আছে। প্রত্যেকটা লোক মানসিকভাবে করাপ্ট হয়ে গেছে বাংলাদেশের, এটা আমার ধারণা। মানসিকভাবে করাপশন কিন্তু খালি টাকা চুরি করলে করাপশন হয় না। করাপশন বলতে মানুষের চরিত্র নষ্ট হয়ে গেছে আমি বলবো। কোনো জাতীয় ইস্যুতে আমরা এক হতে পারি না। এটার অনেকগুলো কারণ আছে। একটা কারণ হলো, প্রথম কারণ হচ্ছে যে আমরা সব আত্মকেন্দ্রিক হয়ে গেছি। আমি আমারটাই শুধু বুঝি, আমি ক্ষমতাবান। অর্থাৎ এই যে ধরেন ইলেকশনের প্রসেস, হ্যাঁ, ইলেকশনে যারা নেতা হচ্ছে, পার্টিগুলো তো চোর খুঁজছে যে মিনিমাম ভোলাতে চরের ভিতরে ইলেকশন করলে ১ কোটি, এর থেকে ঢাকা শহরে করলে অন্তত ৫০ থেকে ১০০ কোটি টাকা লাগে নির্বাচন করতে। তো একটা লোক যদি ২০ কোটি টাকা খরচ করে, মুদ্রাস্ফীতি সহ তাকে এই টাকা উঠাইতে হয় ২৫ কোটি টাকা। তারপরে নেক্সট আর একটা ইলেকশন করবে, তখন মুদ্রাস্ফীতি সহ তার ৩০ কোটি টাকা। তো তার মানে তো আমি এই ইলেকশন প্রসেসে একটা লোক, আপনি কি মনে হচ্ছে মানে আমরা একটা ঐতিহাসিক নির্বাচনের কথা যেটা বলছি, তার ঠিক আগ দিয়ে এই সময়টাতে মাসখানেক বাকি, পুরাতন সময়ে যে টাকার খেলা পেশি শক্তি দেখতাম, এখন কি তেমনটা দেখা যাচ্ছে? কিছুটা কি ভালোর দিকে? না, কিছুই আমার চোখে পড়ে না। কারণ আমি তো দেখতে পাচ্ছি যে যাদের পয়সা নাই, এই যে একজন প্রার্থীর দিলেন, তিনি তো বাম রাজনীতি করেন, তিনি কমরেড, তার নিজের স্বর্ণ আছে ৫০ ভরি, তার স্ত্রীর আছে ৭১ ভরি। একটা পুরুষ বাংলাদেশের ৫০ ভরি স্বর্ণ কি করে? দেখাইছে আর কি, শ্বশুর বাড়ি থেকে পাইছে। আমরা তো দেখি স্ত্রীর বেশি হলেও কথা শুনতে হয় যে স্বামীরা তো কম, স্ত্রীর কেন এত বেশি? আমরা ইসলামী আন্দোলন আমাদের দেশে ধরেন পুরুষরা হয়তো একটা আংটি বড়জোর ব্যবহার করে বা সেই, এটা তো সেভিংস দেখানো হয়েছে, তার এইটা আছে। তো এগুলো অবাস্তব মনে হয় না? আপনার কাছে অবাস্তব মনে হয় না? আমার কাছে তো মনে হয় না। এটা অবশ্যই। একটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম আপনার কাছে ছোট করে, তারপরে আমি নিশ্চয়ই আমাদের অনলাইনে থাকা অতিথিদের কাছে যাব। সেটা হচ্ছে যে আমরা আসলে হলফনামায় যে তথ্য, সেই তথ্য আসলে কি, এগুলো নিয়ে আমরা আগেও আলাপ করেছি। এগুলো অনেক কিছু হিসেবে মেলে না, অনেক প্রশ্ন ওঠে। কিন্তু যেই ন্যাক্কারজনক ঘটনাগুলো বিভিন্ন সময় আমরা নির্বাচনের আগে হতে দেখতাম, পেশি শক্তি এবং টাকার খেলা, আমি শুধুমাত্র এই টার্মগুলো আপনার কাছে জানতে চাই যে এখন এটা আসলে কমেছে নাকি বেড়েছে এই নির্বাচনে এসে? পেশি শক্তি কমেছে না বেড়েছে এটা শেষ সময় দেখা যাবে। ইলেকশনে যখন ভোট গণনা বা ভোটের আগে হবে। এখন তো কিছু পেশি শক্তি ব্যবহার শুরু হয়ে গেছে। প্রত্যেক দিনই তো ২-১ জন করে মানুষ মারা যাচ্ছে তো এটা একটা পেশি শক্তি। তারপরে ধরেন এবারে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, নির্বাচন হবে এটা ঠিক, কিন্তু ধরেন বড় দল বিএনপি এবং জামাত ইসলাম আছে, সাথে জামাত ইসলামের সাথে ইসলামিক আন্দোলন আছে, সেটাও শক্তিশালী। এখন ভোট গণনা শুরু হয়ে ধরেন বাইরের থেকে ধারণা করা হলো যে এই অমক বিএনপি আগায়া বা ইসলামিক দল আগায় বা জামাত আগায় আছে,
তো অন্যজন তার যদি মানে একেবারে ভোটের আগ থেকে শুরু করে গণনার শেষ পর্যন্ত আসলে পুরোটা সময় আমরা কাউন্ট করার চেষ্টা করব। হ্যাঁ আমি আমি আরো কথা বলবো আপনার সঙ্গে। আমি মোস্তাফিজুর রহমান বাবুল আপনার কাছে একটু আসতে চাই। আপনি শুনলেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজের কথা। আমরা আসলে এই বিষয়টা একটু জানতে চাই। আমির খসরু মাহমুদ চৌধুরী খুব চমৎকার করে বলেছেন যে আমি ক্ষমতাবান, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। মানে রাজনীতিবিদরা যদি সত্যি এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারতো, তাহলে 1971 থেকে 2026 পর্যন্ত আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার এই শব্দটা বারবার বলতে তো হতো না। আপনার কি মনে হয় যে আমরা আসলে এখনো রাজনীতিবিদরা সচেতনভাবে এ থেকে বেরিয়ে আসতে পারেনি? আমি ক্ষমতাবান, কোথাও না কোথাও তারা এই ফিলটা ধরে রাখে। না, বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উনি ঠিকই বলেছেন যে বেরিয়ে আসতে হবে। আপনি বেরিয়ে আসতে না পারলে আপনার টিকে থাকা যাবে না। জি। আমরা অতীতে পারি নাই, 1971-এর পরে, মুক্তিযুদ্ধের পরে আমরা পারি নাই। ব্যর্থতার দায়ভার আমাদের আছে। 1975-এর নানা পরিবর্তন আমাদের দেশে সংঘটিত হয়েছে। 1990-এ একটি ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। ওই ছাত্র গণঅভ্যুত্থানের পরও মানুষের মধ্যে ব্যাপক আশাবাদ তৈরি হয়েছিল। আমরা সেই আশাবাদের জায়গাগুলো ধরে রাখতে পারি নাই। সর্বশেষ গত বছর 2024-এর জুলাই আগস্টের 36 দিনে রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটি বিরাট পরিবর্তন সূচিত হয়েছে। আমরা সেই পরিবর্তনের ভেতরেই আমরা আছি, সেই পরিবর্তনের ধারায় আমরা আছি। এই 2024-এর ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থান, 2024-এর রক্তক্ষয়ী অভ্যুত্থানের ভেতর দিয়ে মানুষের মনোজগতে একটা বিরাট পরিবর্তন সাধিত হয়েছে। আজিজ ভাই ঠিকই বলেছেন, মানুষের মনোজগতের এই যে বিরাট পরিবর্তন, এই পরিবর্তনটা যদি বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃত্ব যদি বুঝতে না পারেন, অনুধাবন না করতে পারেন, যদি বিবেচনায় না নিতে পারেন, আমার বিশ্বাস বাংলাদেশের রাজনীতিতে তারা আপনার প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবেন। 2024-এর এই রক্তক্ষয়ী অভ্যুত্থানের ভেতর দিয়ে আমাদের তরুণ সমাজের মধ্যে যে আশাবাদ তৈরি হয়েছে, তরুণ সমাজের মধ্যে যে স্বপ্ন আপনার তৈরি হয়েছে, আমাদের দেশের আপনার রাজনৈতিক দল এবং নেতৃত্ব তরুণ সমাজের সেই আশাবাদের জায়গাগুলো, তরুণ সমাজের মনের ভেতরের সেই স্বপ্নগুলোকে যদি বিবেচনায় নিতে ব্যর্থ হন, জি। তাহলে তার মানে আপনার আপনার বক্তব্যটা একেবারে স্পষ্ট। রাজনীতিতে যেই যেই আকাঙ্ক্ষা নিয়ে আসলে এই অভ্যুত্থানটা হয়েছে, তরুণদের মধ্যে একটা মনোজাগতিক পরিবর্তনটা এসেছে। আমাদের দেশের সিনিয়র রাজনীতিবিদ যারা আছেন, যারা দীর্ঘদিন আসলে এই রাষ্ট্রযন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন, তাদেরকে আসলে সে আকাঙ্ক্ষাটা বুঝতে হবে। এবং যদি গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলি, এটা একটা গুরুত্বপূর্ণ শর্ত। আমি সাহেব থেকে আপনার কাছে একটু আসতে চাই এবং বলে রাখি, আপনার বক্তব্যের মাঝে হয়তো আপনাকে একটু থামাবো, কারণ আমাকে শিরোনামের জন্য একটু বিরতিতে যেতেই হবে। একটু বলবেন আসলে, মানে আপনাদের পর্যবেক্ষণটা কি? আমরা কেন বারবার গণতন্ত্র পুনরুদ্ধারের কথাটা বলছি? যদি সত্যি রাজনীতিবিদরা আমি ক্ষমতাবান এই ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে পারতো, তাহলে হয়তো এমন চিত্রটা হতো না। কেন বেরিয়ে আসতে পারে না বলে মনে করেন, ছোট করে? ধন্যবাদ আপনাকে। যারা এই আলোচনায় যুক্ত আছেন তাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি, এবং যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন যে কেন আমরা বেরিয়ে আসতে পারছি না, এর পেছনে যে কারণটি আমি মনে করি একটু গভীরভাবে ভাবতে হবে সবাইকে, যে আমাদের রাজনীতিটা মূলত শর্টকাটে বিত্তবান এবং ক্ষমতাবান হওয়ার একটা সিঁড়ি হিসাবে পরিগণিত হয়ে থাকে। এটা স্বাধীনতার পর থেকে আমরা যারা রাজনীতির ময়দানে ছিলেন, তারা যে কোনো কারণেই হোক এটাকে তারা তৈরি করেছেন। এই অবস্থা থেকে উত্তরণের জন্যই
24-এর আগ্নেয়গিরির যে লাভার উদগীরণ আমরা দেখেছি, সেটা কিন্তু মূলত এই রাজনীতির প্রতি আহ জনগণের অনাস্থাকেই প্রকাশ করে। কিন্তু সেই 24-এর গণঅভ্যুত্থানের পর আমরা তা থেকে এদেশের রাজনীতিবিদরা, বিশেষ করে রাজনৈতিক দলগুলি কতটুকু শিক্ষা নিয়েছে, এটা আহ রাজনীতিবিদরা না জানলেও জনগণ কিন্তু জানে। জনগণ কিন্তু জানে। আমি আমি এখানে একটু থামাই, একটু বিরতি থেকে এসে জনগণ কি জানে, কিন্তু জানে, এখান থেকে আমরা আলাপটা শুরু করব। পাশাপাশি নির্বাচন কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটছে ঠিক এই মুহূর্তে, জামাত ইসলাম এবং আপনারা সহ অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছেন, আমরা 11টা বলছি। আমি সাহেব থেকে তারিক আপনার সঙ্গে যুক্ত হতে চাই, আপনি বিষয়টা একটু শেষ করবেন আসলে। আমি যেটা বলছিলাম বিরতির আগে, যে রাজনীতিটা হয়ে গেছে শর্টকাটে বিত্তবান এবং ক্ষমতাবান হওয়ার একটা পথ। এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। রাজনীতির একটা অর্থনীতি প্রতিষ্ঠিত হয়েছে। সেই অর্থনীতি থেকে বের হতে পারছে না আহ এদেশের রাজনৈতিক দলগুলি, বিশেষ করে বস্তুবাদী রাজনৈতিক দলগুলি, যারা শুধু ক্ষমতায় যাওয়া এবং সেখান থেকে বিত্ত এবং এবং ক্ষমতাশীল হওয়ার আহ যে পথ, সেই পথটাই তাদের কাছে মুখ্য। এখানে না আছে জনগণের স্বার্থ, না আছে মানব সেবা, না কিচ্ছু না। দেশের স্বার্থ সংরক্ষণ তাদের কাজ না। আজকে আহ একটি বড় রাজনৈতিক দলের প্রধান নেতা যে কথাটি বলেছেন, তাতে মনে হয় যে 24-এর গণঅভ্যুত্থানের পরে হয়তো তাদের চিন্তা চেতনায় একটা পরিবর্তন এসেছে। কিন্তু আপনি যদি সারা দেশের চিত্র দেখেন, আমি এম.এ আজিজ ভাইয়ের সাথে একেবারে 100% একমত। একটুও পরিবর্তন হয়নি, বরং পরিস্থিতি আরো খারাপ হয়েছে। প্রতিদিন আমরা হুমকি ধামকি দেখতে পাচ্ছি। প্রতিদিন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে অমুক মার্কায় ভোট না দিলে অন্য কোনো মার্কার এজেন্ট থাকতে পারবে না। একদম প্রকাশ্য দিবালোকে এগুলি বলা হচ্ছে, এগুলির ভিডিও প্রকাশ হচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন এই ব্যাপারে কোনো ভূমিকা নিচ্ছে না। একটু আগে আপনি লক্ষ্য করলেন যে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে পাতানো নির্বাচন হবে না। আমি তো জি। দেখছি যে পাতানো নির্বাচনের সমস্ত আয়োজন সম্পন্ন করা হয়েছে। আমি একটি জেলার উদাহরণ দিতে চাই। সেখানে একটি দলের প্রার্থী মনোনয়ন পত্রে ভুল তথ্য গোপন করেছে। এই জন্য ডিসির কাছে যখন তার মনোনয়ন পত্রের কপি চাওয়া হলো, যেটা আরপিওতে আছে, যে ও প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী অথবা প্রার্থীর প্রতিনিধি যদি কারো মনোনয়ন পত্র চায়, মনোনয়ন পত্রের কপি চায়, সেটা দিতে বাধ্য। কিন্তু 3 দিন যাবৎ সমস্ত প্রার্থীদেরকে ঘোরানো হচ্ছে, ডিসি সেটা দিচ্ছে না। তো এইভাবে সব জায়গায় পাতানো নির্বাচনের সমস্ত আয়োজন সম্পন্ন করা হয়েছে। আমরা এটা বহুবার এটা কিন্তু বলেছিলাম। অনেক সংবেদনশীল একটা অভিযোগ হতে পারে কিন্তু শাহ ইফতেখার তারিক, কারণ নির্বাচনে কেবল প্রক্রিয়াটা শুরু হয়েছে। এখনো যদি আমরা এই অনুমানটা করে ফেলি যে পাতানো নির্বাচনের সার্বিক আয়োজন চূড়ান্তর দিকে যাচ্ছে, এটা তো অনেক সংবেদনশীল অভিযোগ হয়ে যায়। হ্যাঁ, এটা আমি কেন বলছি? আমরা অত্যন্ত ব্যথিত অবস্থায় বলছি। কারণ হচ্ছে প্রশাসন একদিকে কাত হয়ে গেছে, এটা আজকে পরিষ্কার। এখন মূল প্রশাসনের মাথায় যদি একদিকে কাত হয়ে থাকে, তাহলে প্রশাসনের যেখানে লেজ আছে সেটা কেন কাত হবে না? অতএব এইটা খুব শঙ্কার জায়গা। আজকে আপনারা খবর প্রকাশ করলেন এই যে একজন মানুষকে হত্যা করা হলো, তার মানে অবৈধ অস্ত্র, শুটার এখন সারা দেশ চেয়ে আছে। কোথায়? বারবার শুনছিলাম যে যৌথ বাহিনীর অভিযান হবে, মানে ডেভিল হান্ট না, এটা হচ্ছে। এটা অবশ্যই, এটা আপনি খুব চমৎকার একটা পয়েন্ট বলেছেন, কারণ আমরা যতবার এই জাতীয় হত্যাকাণ্ডগুলো আমি দেখব। তারেক ভাইকে একটা কথা বলতে হ্যাঁ, চাই, please। যে জামাতের টিম ইলেকশন কমিশনের সাথে দেখা করছে, একদম। তারপরে বলছে পাতানো নির্বাচন জন্য রেডি হয়েছে, ইলেকশন কমিশন নিরপেক্ষ না, দিস এন্ড দ্যাট। কিন্তু জামাতই তো প্রস্তাব দিয়েছিল যে লটারির মাধ্যমে ডিসি ঠিক করতে হবে, সেটাই হলো, সেটা তো সেটাই হলো। এখন তাহলে দোষটা কাক করলো? হ্যাঁ, ওনারাই তো এটা তৈরি করলো। চমৎকার বলেছেন। আমি এই জি। জায়গায় এই উত্তরটা কিন্তু আমি আগে দিয়েছিলাম। আরেকবার দেখুন, একটু, জি। মাথা যেদিকে যায় লেজ কিন্তু সেদিকেই যাবে। এখন মাথা যদি একদিকে কাত হয়ে যায়, প্রশাসনের বাকি অংশ সেদিকে কাত হবে, এটাই তো খুব স্বাভাবিক। আমরা তো সেটা দেখতে পাচ্ছি। বেশ কিছু আচার যেগুলি প্রশ্নবিদ্ধ, এগুলি নির্বাচনকে প্রশ্ন তৈরি করবে, এবং এই প্রশ্ন এড়িয়ে সামনে রাজনৈতিক দলগুলি যেতে পারবে না। মানুষের কাছে যদি প্রশ্নবিদ্ধ হয়ে যায় পুরো নির্বাচনটা, তাহলে সেটা সার্বিকভাবে আমাদের দেশের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। অতএব আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকার একদিকে হেলে গেছেন, এটা যেন মানুষ বলতে না আমি পারে। একটু, আমি এটা চাই হ্যাঁ, নির্বাচনটি সুন্দর আপনার হোক, বক্তব্যটা এটা একদম আমরা চাই। স্পষ্ট। আমি আরো এটা নিয়ে আলাপ করব। আমি একটু মোস্তাফিজুর রহমান বাবুল আপনার কাছে একটু আসতে চাই, মানে প্রশাসন একদিকে হেলে গেছে, কোন দিকে হেলে গেছে আসলে? এটা আমার কাছে ঠিক বোধগম্য না।
প্রশাসন একদিকে হেলে গেছে কিংবা প্রশাসন কোনো বিশেষ দলকে আপনার সাপোর্ট করছে, আমি আমি কিন্তু তা মনে করছি না। দেখেন, বাংলাদেশে আমরা একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের জন্যই অপেক্ষা করছি। আমরা বিএনপি মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য গত 17 বছর ধরে আমরা আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম, এবং সর্বশেষ জুলাই আগস্টের ছাত্র জনতার অভূতপূর্ব আন্দোলনে সম্পৃক্ত হয়ে আমরা ফ্যাসিবাদী শাসনকে পরাভূত করে বাংলাদেশে এই আগামী দিনে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের একটা সুযোগ আমরা তৈরি করেছি। আমরা আশা করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বর্তমান নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বাংলাদেশে আগামী 12ই ফেব্রুয়ারিতে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনই অনুষ্ঠিত হবে। হ্যাঁ, মোস্তাফিজুর বাবুল, এই যে প্রত্যাশা যেটা আপনি করছেন, বিশ্বাস করেন এটা গোটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, একটা ঐতিহাসিক নির্বাচন এটা হয়ে থাকবে। কিন্তু মুশকিল হচ্ছে নির্বাচনের ট্রেনটা যখন ছুটতে শুরু করেছে তখনই এই অভিযোগটা আসছে। মানে ধারাবাহিকভাবে আমরা গতকালও আমাদের সঙ্গে অতিথিরা বলছিলেন যে আসলে প্রশাসনের কর্মকর্তা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছে না। জামাত ইসলামের পক্ষ থেকে ডিসি, এসপি যারা আছে তাদেরকে পরিবর্তনের কথা বলা হচ্ছে, কালকে দলীয় ট্যাগও দেওয়া হয়েছে। মানে এই বিষয়গুলো যখন আসে সামনে, তখন আসলে নির্বাচনের নিয়ে আসলে শঙ্কাটা বাড়ে কিনা? না, এখন আপনার আহ, আহ, এই যে অভিযোগগুলো আপনার সামনে আনা হচ্ছে, যে এই অভিযোগগুলো খতিয়ে দেখা দরকার বলে আমি মনে করি। যেমন রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে, জি, এবং বৈধ মনোনয়নপত্র আপনার ঘোষণা করা হয়েছে। যাচাই বাছাই শেষে অবৈধ মনোনয়ন সেটিও ঘোষণা করা হয়েছে, এবং যাদের মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি, যাদের মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষিত হয়েছে, তাদের সামনে কিন্তু সুযোগ আছে এবং নির্বাচন কমিশনে গিয়ে আপনার আপিল করবার, এবং নির্বাচন কমিশনের নিষ্পত্তি করবার পরও তাদের সামনে কিন্তু সুযোগ আছে আদালতে গিয়ে আপনার ন্যায় বিচার পাবার। ফলে আপনার একথা বলাটা খুবই যৌক্তিক ঠেকছে না আমার কাছে যে আপনার রিটার্নিং অফিসারের কার্যালয়ে ন্যায় বিচার পাওয়া যায় নাই, কিংবা সামনে নির্বাচন কমিশনের ন্যায় বিচার পাওয়া যাবে না। রিটার্নিং অফিসার কোনো বিশেষ দলকে আপনার আপনার সমর্থন করছে, কোনো বিশেষ দলের প্রতি পক্ষপাত মূলক আচরণ করছে, এবং নির্বাচন কমিশনের উপর আস্থা রাখা যাচ্ছে না, নির্বাচন কমিশনের উপর আস্থা রাখার সুযোগ থাকছে না। এটি বলার সময় হয়েছে বলে আমি একেবারেই মনে করি না। মনে করেন আমি না? কি বাবুল ভাইকে একটি প্রশ্ন করতে পারি? খুব ছোট করে, জি। জি, জি। বাবুল ভাই, আপনি হয়তো নিশ্চয়ই দেখেছেন যে মানিকগঞ্জ 3 আসনের একজন স্বতন্ত্র প্রার্থীকে ডিসির অফিসে, ডিসির সামনে, অন্যদের সামনে যেভাবে হেনস্থা করা হয়েছে এবং তাকে শারীরিকভাবে হেনস্থা করা আতাউর হয়েছে, রহমান, জি। আপনি কি এর কোনো প্রতিকার এখন পর্যন্ত দেখেছেন? আমার চোখে পড়েনি। না, আপনার বাংলাদেশের সর্বসাকুল্যে আমাকে আপনার এই প্রশ্নটির উত্তর দেন যে একজন প্রার্থীকে যদি শারীরিকভাবে হেনস্থা করা হয় নির্বাচন কমিশনের অফিসে সকলের সামনে 24 ঘন্টা পের হওয়ার পরেও যদি তার ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা হয়, মানুষের মনে এই ক্ষোভ কি আসবে কি না যে এই নির্বাচন কমিশন আসলে একদিকে হেলে পড়েছে? এই প্রশ্নটা আসা উচিত কিনা? আপনার বাংলাদেশের সর্বসাকুল্যে 300 আসন, তাই না? আর একটা আসন নিয়ে আপনি প্রশ্ন উত্থাপন করলেন। আর উনি কিন্তু প্রার্থী ছিলেন, উনি প্রার্থী এজেন্ট ছিলেন। এবং আমি আপনার সাথে একমত যে মানিকগঞ্জে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যে ঘটনাটি সংঘটিত হয়েছে এবং যেটি গোটা দেশবাসীর জানবার সুযোগ হয়েছে, সেই ঘটনাটি খুবই সিরিয়াসলি তলিয়ে দেখা দরকার, খতিয়ে দেখা দরকার, এবং এই ঘটনার দায়িত্ব আপনার রিটার্নিং অফিসারকে আপনার নিতে হবে বলে আমি মনে একদম। করি। এবং নির্বাচন শারমিন তারিক, একটা বিষয় কমিশন এবার কিন্তু স্পষ্ট, একটা বিষয় স্পষ্ট, সেটা হচ্ছে যে এবার আসলে আগের নির্বাচনগুলোর মতো কেউ আসলে কোনো অনিয়ম করে খুব একটা পার পাবেন না। কারণ সবার হাতে স্মার্টফোন, সবারই ফেসবুক অ্যাকাউন্ট আছে,
কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা তাৎক্ষণিকভাবে আমরা জেনে যাই এবং সেগুলো নিয়ে কথা বলার সুযোগ পাই। এই মেজে আপনি কিছু বলতে না, চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি যে তারেক ভাই ধরেন ঐক্যমত কমিশনে বসছেন কিনা আমি জানি না ঠিক। জি আমি বাবুল ভাইয়ের কথার প্রেক্ষিতেও আমি বলতে চাচ্ছি, জি এবারে ধরেন ম্যাক্সিমাম বাদ গেছে স্বতন্ত্র প্রার্থী। হ্যাঁ তাদের 1% ভোটারের স্বাক্ষর লাগবে, তার এনআইডি লাগবে এবং তার ভোটার নাম্বার লাগবে। একদম এইটা দুইটা সমস্যা। একটা হচ্ছে ধরেন 3 লাখ ভোটার, অ্যাভারেজে 3 লাখ ভোটার আছে। 3 লাখ ভোটার মানে 3,000 লোকের স্বাক্ষর লাগবে, তার এনআইডি নাম্বার লাগবে, তার ভোটার নাম্বার দিতে হবে। এটা কি আসলে পসিবল? এক। দুই হচ্ছে ভোটের আগেই একজন ভোটারকে বাধ্য করা হচ্ছে অন্য প্রার্থীকে সমর্থন দিয়ে দেওয়া। সে কি এক বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, তাতে কি সে নিরাপদ হবে? ধরেন আমি একজন স্বতন্ত্র প্রার্থীকে আমি সমর্থন করতে গেলাম, যে স্বাক্ষর চাইলে আমি স্বাক্ষর দিলাম, আমার ভোটার নাম্বার সব দিলাম, তাহলে তো আমার ভোটটা দেওয়া হয়ে গেল তাকে, একদম। আমি তার এলাকার লোক। এক, আমার ভোট তো দেবো গোপন, আমাকে কেন এটাকে প্রকাশ করতে হবে? জীবনে ঝুঁকি এক, তৈরি হচ্ছে। জীবনে অন্য বড় দল যদি আমি ছোট দলের, ধরেন তাসিম জারা, সে বিদেশে ব্রাইট একজন ডাক্তার, সে কি ভূতে কিলাইছিল, সে এসে ইলেকশনে দাঁড়ায় গেছে বেচারার। ওই 10টা, Nomination। হ্যাঁ 10 জন তার সে জমা দিছে ঠিকই, 10 জনের স্যাম্পল তুলে 2 জনকে পাওয়া গেছে ওই এলাকার না। এখন ধরেন এইটা বাছাই করে তো তার মাথায় হয়তো কাজ করে নাই, হইতে পারে সে অন্য এরিয়ার হইতে পারে। তো ওখান দিয়ে হেঁটে যাচ্ছে, তার এলাকার ভিতরে হেঁটে যাচ্ছে, বাসে ভাই আপনার একটা বল নাম্বার কত দিয়ে দিছে একটুকে, হতে পারে, হতে পারে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে একটি ভোটারকে কেন আইডেন্টিফাই করা হবে, এটা রাখার কি দরকার ছিল? আমার কথা হচ্ছে যে আমি স্বতন্ত্র দাঁড়াতে চাই, ভোটাররা ডিসাইড করবে, আমাকে ভোট দিলে আমি ইলেক্টেড হব, না আপনি হলে খুব হব না। চমৎকার একটা কিন্তু পয়েন্ট বলেছেন, কিন্তু মানে হ্যাঁ একটা রাজনৈতিক দল, আপনি বলেন, আমি অনেক সময় বলেছি, এই যে তারেক ভাইও হয়তো শুনে থাকতে পারে, ওনার সাথেও আমি টকশো করেছি, জি আমি বলছি 30টা দল যে ঐক্যমত কমিশন দেশটারে লিজ নিছে, এর অর্ধেক দল আমার পরিবারের সমান না। আমার পরিবারের সদস্য 71 জন সদস্য, 45 জন হলো ভোটার। আমি এর চেয়ে বড় বড় দল আমি আমার পরিবারের সদস্যদের করতে পারতাম। যাক, এখন 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 তো আর ঐক্যমত্য কমিশনের কথা বলে লাভ নেই। এখন একটা মানে নির্বাচনের ট্রেনে আমরা চলে গেছি এবং সেখানে যদি কোনো অভিযোগ থাকে সেগুলো নিয়ে ঠিক এমনভাবে আলোচনার মাধ্যমে আমরা সমাধানের দিকে এগোবো। আমি একটা প্রশ্ন করে রাখতে চাই সাহেব থেকে তারিক, বিরতির পর এসে আপনার কাছ থেকে উত্তরটা খোঁজার চেষ্টা করব। সেটা হচ্ছে, আমি এখন থেকে ঠিক 5 দিন আগে ইসলামী আন্দোলনের আরেকজন অতিথির সঙ্গে কথা বলছিলাম যে জামাত ইসলামীদের সঙ্গে আপনাদের যেই দ্বন্দ্বগুলো কাজ করছে বা শোনা যাচ্ছে, সেই সমঝোতা জায়গাটা সমাধান হয়েছে কিনা। আমাকে বলা হয়েছিল যে 2-3 দিনের মধ্যে সেটা হয়ে যাবে। আজকে যখন আপনার সাথে 5 দিন পরে কথা বলছি, আজকে আমার হাতে থাকা প্রতিবেদনও বলা হচ্ছে আগামী 2-1 দিনের মধ্যে সমাধান হয়ে যাবে। প্রকৃত অর্থে 2-1 দিনটা আসলে কতদিন পরে হতে পারে? এবং দ্বিতীয় বিষয় একটু বলবো যে 6 দল ছিল, সেটা 8 দল হলো, এখন সেটা 11 দলে পরিণত হলো। এবং আমরা দেখতে পেলাম আপনাদের তো বটেই, খোদ জামাত ইসলামী এবং এনসিপিরও মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। সাহেব থেকে তারিক, আপনার কাছে একটু জানতে চাই, যেটা আসলে বিরতির আগে বলে রাখছিলাম, যে জামাত ইসলামের সঙ্গে আপনাদের সমঝোতা নিয়ে একটা টানাপোড়েন চলছে এবং এনসিপি যখন জামাত ইসলামীর এই 11 দলের মধ্যে আসলো, এমনও শোনা গিয়েছিল, এটা আপনি হয়তো আরও ভালো বলতে পারবেন, যে ইসলামী আন্দোলনের সঙ্গে কোনো আলাপই হয়নি, যুক্ত হয়ে গেছে এনসিপি, আপনারা হয়তো পরবর্তীতে জানলেন, এরকম খবর আমরা শুনতে পাচ্ছি। দিন শেষে যখন আসলে প্রশ্ন করা হয়, সপ্তাহখানেক ধরে আপনারা বলছিলেন যে 2-1 দিনের মধ্যে বিষয়গুলো সমাধান হয়ে যাবে, সেটা কি হলো, যতটুকু বলা যায় আর কি? জি, আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার নির্বাচনী সমঝোতা বলুন আর যাই বলুন না কেন, সব ধরনের প্রস্তুতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে রেখেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একক নির্বাচন করার প্রস্তুতিও নিয়ে রেখেছে এবং সেই অনুযায়ী সারা দেশে আমরা নির্বাচনী কার্যক্রম শুরুও করেছি এবং ব্যাপকভাবে সেই কার্যক্রম চলমান আছে। আহ নির্বাচন রাজনীতির মাঠে আমরা বিভিন্ন রকমের স্বপ্ন দেখা হয়, বিভিন্ন রকমের পরিকল্পনা গ্রহণ করা হয়, কোনোটা হয় কোনোটা হয় না। আমরা আশাবাদী যে হয়তো আমাদের যে নির্বাচনী সমঝোতা সেটা শেষ পর্যন্ত আমরা দেখতে পাবো। আগামী প্রত্যাহার করার তারিখের আগ পর্যন্ত সেই সমঝোতার সুযোগ থাকবে। আর যদি সে এর মধ্যে সেই সমঝোতা না হয়,
তাহলে আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন আছে, আমরা কাজ এগিয়ে নিয়ে যাব। আপনি যে প্রশ্নটি করেছেন যে আসলে কোন পর্যায়ে রয়েছে, আহ, এটা বলার উপায় নেই যে স্থবির অবস্থায় রয়েছে, চলমান অবস্থায় আছে এবং প্রতিদিনই কিছু কিছু অগ্রসর হচ্ছে। যেহেতু 300 আসন নিয়ে আলাপ আলোচনা করতে হচ্ছে, এখানে কার সম্ভাবনা বেশি কার সম্ভাবনা কম, খুব দ্রুত তার সাথে কাজটা শেষ করা যাচ্ছে না। আশা করছি আপনি যেটা বলেছেন 2-3 দিনের মধ্যে, সেই 2-3 দিনের মধ্যেই আমরা দেখতে পাবো। এখন আগেও বলা হয়েছে 2-3 দিনের মধ্যে, এখন কেন 2-3 দিন বলা হচ্ছে? আসলে 2-3 দিনের আমরা ধারণা করেছিলাম যে সবগুলো শেষ করা যাবে, কিন্তু দেখা গেল শেষ হচ্ছে না, একটু সময় বেশি লাগছে। আহ দেখা যাক, আমরা দেখা অপেক্ষমান যাক। আছি। আমি ইমেজিস। তারেক আর ভাই, যে কোনো আমার একটু ফলাফলের জন্য আমার অপেক্ষা করছি। আমার একটু জানার ইচ্ছা, আপনাদের জি। আপনাদের দল থেকে বিশেষ করে বলবো, বা আপনাদের এই 11 দল থেকে কোনো নারী প্রার্থী নমিনেশন দিলেন না, অথচ আপনাদের এখানে হিন্দু প্রার্থীও আছে। কৃষ্ণ নন্দী। এক, দুই হচ্ছে যে এই যে এনসিপির একটা নারী সদস্য আপনাদের ওই প্রার্থী থাকলো না, এবং সব ওখান থেকে এনসিপির থেকে বেরিয়ে গেল। এনসিপি তো অভ্যুত্থানের শক্তি, তারা তো একটা ব্র্যান্ড ভ্যালু আছে, জি। তাদের তো অস্তিত্ব থাকা উচিত ছিল। অর্থাৎ মাঠে যদি তারা থাকতো, তাহলেও আমরা যে এই যে উষ্মা প্রকাশ করতেছি, গণতন্ত্র হলো না, আইনের শাসন হলো না, একটা প্রেশার গ্রুপ হিসাবে যদি সমাজে থাকতো, তাহলে তো আমরা সাধারণ জনগণ উপকৃত হতাম। হ্যাঁ, কিন্তু এনসিপি দেখেন, সেই 52 সাল থেকে প্রত্যেকটা আন্দোলনে ছাত্ররা কিন্তু অগ্রণী ছিল। আর যদি বলেন 71 বলেন, 90 বলেন, আর 24 বলেন, এখানেও ছাত্ররাই আগে ছিল। কিন্তু এইবারের ছাত্ররা সরকারে অংশ নিল, এবং এইবারের ছাত্র নেতারা খুবই বিতর্কিত হলো। এই কারণে রাজনৈতিক এনসিপি দলও হ্যাঁ, রাজনৈতিক দলও তৈরি করলো। ওই তো রাজনৈতিক দল করলো, ওই তো সরকারেও গেল, রাজনৈতিক দলও তৈরি করলো। এখন তারা খুব বিতর্কিত হলো। এখন এই দলটা কয়েকটা ভাগে ভাগ হয়ে গেল এই ঐক্যের নামে। তারা কিন্তু আগে বলেছিল, তারা কিন্তু তাদের রাজনীতি ঠিক করে নাই। কারণ তারা বলছে বিএনপির সাথেও কথা হচ্ছে, জামাতের সবার সাথেও জন্য কথা দরজাটা হচ্ছে, খোলা। যেটাই সুবিধা সেটাতে যাবে। তার মানে তারা রাজনীতিটা ঠিক করে নেয়। এমনি বলতো তারা মধ্যপন্থার দল, এটা বলতো। তো বিএনপি তো মধ্যপন্থার দল ছিল, সেখানে হয়তো ফেল করছে, পদ বেশি চাইছে বা সিট বেশি চাইছে বা একটা কিছু, আমরা তো জানি না কি। এখন আমার প্রশ্ন হলো, এই অভ্যুত্থানের শক্তিটা যে বিলীন হওয়ার পথে, আপনারা হয়তো স্বীকার করবেন না, কিন্তু আমরা বাইরের থেকে দেখতে পাচ্ছি যে এই অভ্যুত্থানের শক্তিটা নিঃশেষ হয়ে যাচ্ছে। কারণ কিছু ধরেন জামাতের সাথে, আপনারা জানেন না, জামাতের সাথে যুক্ত হয়েছে, আমার কাছে মনে হয় জামাত এটাকে হজম করে ফেলবে। আর কিছু লোক রিজাইন করতেইছে, জামাত থেকে বেরিয়ে যায়, আপনাদের ঐক্য থেকে বেরিয়ে যাচ্ছে। একটা নারী একটাও নাই। হ্যাঁ, এটা কেন এরকম অবস্থাটা হচ্ছে কেন? মেয়াজুল ভাইয়ের প্রশ্নের জন্য ধন্যবাদ। আসলে এই প্রশ্নের উত্তর এনসিপি ভালো দিতে পারবে। এনসিপির প্রশ্নের উত্তর, এনসিপি কে যে প্রশ্ন আপনি করেছেন সেটার উত্তর আমি দিতে চাই না। এনসিপি এই বিষয়ে উত্তর দেওয়ার জন্য যথেষ্ট, এবং জামাতের বিষয়ে প্রশ্ন জামাত উত্তর দেবে। তবে একটা জায়গায় আমি দ্বিমত প্রকাশ করতে চাই। আপনি মধ্যপন্থা বলতে কোনটাকে বোঝাচ্ছেন? তাহলে মধ্যপন্থার বিপরীতে আমরা কি চরমপন্থা? মোটেই না। ইসলাম হচ্ছে মধ্যপন্থার নাম। আমরা মধ্যপন্থী হিসাবে নিজেদেরকে মনে করি। আমরা চরমপন্থী কোনো দল নই। এখন কোন যেটাকে মধ্যপন্থা মানে যদি আপনি ভিন্ন কিছুকে মিন করে থাকেন, তাহলে আমি সেটার সাথে একমত নই। আমি যদি তাই সেটাকে মধ্যপন্থা স্বীকার করতে হয়, তাহলে আমাকে নিজেকে চরমপন্থী স্বীকার করতে হয়। আমি মোটেই চরমপন্থী নই। আমি আমি একটা আইডিওলজি ধারণ করি। সেই আইডিওলজি অনুযায়ী আমি আমার যদি কোনো আইডিওলজি না থাকে, তাহলে আপনি সেটাকে মধ্যপন্থা বলবেন? আমার তো একটা আইডিওলজি আছে। আমার একটা আমি রাষ্ট্রীয় আমি জীবন না, এখানে আছে। সাহিত্যে একটা ছোট আইডিওলজি কথা হচ্ছে বলি। আপনি হলেন জি। ইসলামপন্থী, আপনি হলেন হ্যাঁ, আমি ইসলামপন্থী। আমি হ্যাঁ, মধ্যপন্থা যেমন মধ্যপন্থা বললে, হ্যাঁ, সেটা আপনি মধ্যপন্থা বললে বলতে পারেন, কিন্তু জি আমরা জি জি ইসলামপন্থী এইখানেই আমি বলতে দ্বিমত প্রকাশ করছি আমরা কিন্তু যে আমি মধ্যপন্থা বুঝি না, যেমন মধ্যপন্থা বলে বিএনপি আমাদেরকে মধ্যপন্থা দল। চরমপন্থার দিকে ঠেলে আমরা দেওয়ার কোনো এইভাবে, সুযোগ মানে নেই। যেখানে মানে এখানে যে আমি যদি ভুল করে থাকি একটু কারেকশন করে দেবেন এম এ আজিজ। সাধারণত রাজনৈতিক যে টার্মগুলোতে তারা আমরা ডানপন্থী এবং বামপন্থী দুইটা ঘরনা খুঁজে পাই। বিএনপি হচ্ছে মধ্যপন্থী, অর্থাৎ এমন একটি দল যারা আদর্শিক দিক থেকে কোনোভাবেই আসলে কারোর দিকে বায়াসড না, তাই তো? হ্যাঁ, এটাই তো মধ্যপন্থী অনেক সংজ্ঞা। অনেক ওপিনিয়নের সম্মিলন ঘটে সম্মেলন এখানে। ঘটে, এই এই অর্থে বলা হচ্ছে মধ্যপন্থী। জি। হ্যাঁ, দেখুন, প্রকৃতপক্ষে যেটা ডানপন্থা বামপন্থা যেখান থেকে এসছে, সেই হিসাবে ডানপন্থা বামপন্থা আমি বাংলাদেশের রাজনীতির জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করি না। এটা আমার দৃষ্টিভঙ্গিগত অবস্থান। কারণ হচ্ছে আমি আহ চরমপন্থী নই। আমি একটা আদর্শিক অবস্থান আমার আছে।
কিন্তু আমার কোনো আদর্শিক অবস্থান নাই, আমি এদিকের কিছু আদর্শ নিলাম ওদিকের কিছু আদর্শ নিলাম, সেটাকে আমি মধ্যপন্থা বলবো না? ওইটাকেও আমি মধ্যপন্থা বলতে চাই না, বরং ওইটাকে যদি আমাকে বলতে হয় তাহলে একটা মানে যে শব্দ ব্যবহার করা হয় সেই শব্দটা আমি ব্যবহার করতে চাচ্ছি না। জি। আমি একটা সুনির্দিষ্ট আদর্শ আছে, আইডিওলজি আছে, আমার একটা জীবন বিধান আছে, দর্শন আছে, আমার একটা অর্থনৈতিক দর্শন আছে, সেই দর্শন নিয়ে আমি রাজনীতি করি এবং সেই রাজনীতি মানুষের মুক্তির জন্য মানুষের সামনে উপস্থাপন করি। আর আজিজ ভাইয়েরকে ধন্যবাদ যে প্রশ্নগুলি করেছেন, সেইগুলি একান্তই এনসিপির উত্তর না, দেওয়ার বিষয়। এখানে সেই আপনাদের দিক বিষয়গুলি থেকে যদি NCP আপনাদের নারী দিক থেকে, নেতৃত্ব নাই কেন? আর একটা প্রশ্ন হ্যাঁ, এটা করছিলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি তাদের দিক নারী থেকে- ভোটার বেশি, কিন্তু নারী কোনো নমিনেশন দেন নাই কেন আপনারা? এই নমিনেশন দেই নাই কেন, এই প্রসঙ্গে এটা অনেক বড় আলোচনা, এখানে অল্প আলোচনা করলে সেটা মানে উত্তরের চাইতে দেখা যাবে যে বিতর্কের জন্ম নিবে। যেমন একটা আমি প্রশ্ন করি যে একজন গোলকিপারকে আপনি কেন স্ট্রাইকিং পজিশনে খেলান না? গোলকিপারকে সবসময় স্ট্রাইকিং পজিশনে খেলান। আমরা আমাদের পুরা মাঠে খেলার জন্য আমাদের বিভিন্ন উইং আছে। আমি রাইট উইং কে কখনো লেফট উইং এ খেলাই না। আমি মিডফিল্ড কে কখনো গোলকিপিং এ এই বসিয়ে রেফারেন্সটা রাখি না। কি তো ঠিকঠাক এই হলো এই জনাব রেফারেন্সটা শায়েস্তা যদি তারিক? দেখা ধরুন জি, একজন খেলোয়াড় জি, নিজেই তো ডিসাইড করেন যে তিনি আসলে কোনটাতে ভালো থাকেন। গোলকিপার হিসেবে তিনি ভালো খেলেন নাকি স্ট্রাইকার হিসেবে ভালো খেলেন? একটা বড় রাজনৈতিক দলে স্ট্রাইকার হিসেবে কোনো নারী নাই, মানে এটা কতটা আসলে গ্রহণযোগ্য? না, না, স্ট্রাইকার হিসেবে নারী নাই, বিষয়টা আমি এই জন্য বললাম যে এই স্বল্প পরিসরে এত বড় বিষয় আলোচনা করাটা খুবই ঝুঁকিপূর্ণ। আমরা এইখানে নারী থাকতেই হবে এর কোনো বাধ্যবাধকতা নাই। আমাদের নারীরা, আমাদের নারী কর্মীরা রয়েছেন, আমাদের নারী নেতৃত্বরা রয়েছেন, তারা যদি অসন্তুষ্ট না হন তাহলে অন্য কারো অসন্তুষ্ট হওয়ার তো তেমন কোনো কারণ দেখি না। বুঝতে পারছি। তার মানে কোনো একটা জায়গায় কোনো একটা সময় হয়তো একটা দীর্ঘ আলোচনা করতে পারবো, সেই দীর্ঘ প্রত্যাশা আলোচনা করতে রাখলাম। হবে। মোস্তাফিজুর রহমান বাবুল, আপনার সবশেষ মন্তব্যটা নিতে চাই, কারণ আমরা একটা ঐতিহাসিক নির্বাচনের প্রত্যাশা করছি। কিছু কিছু বাধা আসছে, কিছু কিছু কথা আমরা শুনতে পাচ্ছি। দিন শেষে আপনি কতটা আশাবাদী, সংক্ষেপে ছোট করে? জি। আহ, উম, দেখেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্যে নির্বাচনের বিরুদ্ধে দেশে বিদেশে কিন্তু নানা চক্রান্ত হচ্ছে। আমি বিশ্বাস করি সকল চক্রান্তকে মোকাবেলা করে বাংলাদেশে আগামী 12ই ফেব্রুয়ারিতে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আমাদের অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব পালন করতে হবে, আমাদের নির্বাচন কমিশনকে দায়িত্ব পালন করতে হবে, সকল রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সেই সাথে বাংলাদেশের মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে তাদের প্রত্যাশিত এই নির্বাচনটা সম্পন্ন করার জন্য। জি। একই সাথে আমি মনে করি যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী, তাদেরও বিরাট দায়িত্ব রয়েছে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, তাদেরও আপনার একটা বিরাট দায়িত্ব রয়েছে এই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে। আমি সব শেষে মোটা দাগে আমি আশাবাদী যে এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশে মানুষের মধ্যে, নারী পুরুষ নির্বিশেষে, গ্রামের মানুষ শহরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করছি। আমি নিজেই বর্তমানে নির্বাচনে গ্রামে অবস্থান করছি। আমি প্রতিদিনই মানুষের সাথে আমি মিলিত হচ্ছি, মানুষের মনোভাবটাকে আমি খেয়াল করবার সুযোগ পাচ্ছি জি। এবং আমি মোটা দাগে আমি এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাই যে বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশে ব্যাপক মানুষ এই ভোটে অংশগ্রহণ করবে। আমরা সবাই যদি যার যার জায়গায় থেকে দায়িত্বশীল আচরণ করি, অহেতুক যদি অহেতুক কাউকে দোষারোপ না করে, অহেতুক কোনো কাউকে দোষারোপ করে পরিবেশটাকে বুঝতে পারছি। তার মানে আপনি প্রশ্নবিদ্ধ না আপনার করে। মোটা দাগে আসলে এটাই বক্তব্য যে প্রত্যেকটি স্টেক হোল্ডারকে তার তার নিজস্ব যে দায়িত্ব সেটা যথাযথভাবে পালন করা, এবং পালন করতে হবে, হ্যাঁ, পালন এবং করতে আপনি হবে। সে উৎসাহ উদ্দীপনাও ভোটারদের মাঝে দেখতে পাচ্ছেন। অনেক এবং আমি ধন্যবাদ। বিশ্বাস করতে চাই যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যারা সামিল ছিলেন, যারা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চেয়েছেন, যারা বাংলাদেশে বহু বছর পরে একটা অবাধ, নিরপেক্ষ নির্বাচন দেখতে চেয়েছেন, সকল রাজনৈতিক দলের উপর আস্থা রেখে আমি বলতে চাই যে সবাই
যার যার জায়গায় থেকে দায়িত্বশীল আচরণ, দায়িত্বশীল ভূমিকা পালন জি, করার মধ্য অনেক দিয়ে অনেক ধন্যবাদ, অনেক জনগণের ধন্যবাদ, অনেক প্রত্যাশিত ধন্যবাদ একটি মোস্তাফিজুর নির্বাচন রহমান দ্বারা বাবুল এবং শাহেদ থেকে তারিক একটি দীর্ঘ সময় আমাদেরকে দিলেন এবং অনেকগুলো প্রশ্নের একটা উত্তর আপনাদের কাছ থেকে পাওয়ার চেষ্টা করলাম। সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই আবার আপনাদেরকে পাবো। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বিএনপি জলবায়ু বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল এবং ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহেদ থেকে তারিক।